আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। বঙ্গোপসাগরের সম্ভাব্য ঘূর্ণিঝড়টি রোববার ভোরে উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তর মোংলা ও পায়রা বন্দরকে ৭ আর চট্টগ্রাম কক্সবাজার উপকূলে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শেষ রাতের মধ্যেই মহা বিপদ সংকেত দেখাতে হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান। উপকূল সহ পাহাড়ি এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে জানিয়ে জনসাধারণকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন মিজান রহমান। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি সঞ্চার করে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে ঘন্টায় ১৫ কিলোমিটারের বেশি বেগে দেশের উপকূলের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি দেশের উপকূল থেকে ৪০০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে শনিবার রাতে সচিবালয়ে জরুরি সভা শেষে ব্রিফিংয়ে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ের সাথে ভারী বৃষ্টিপাতে ভূমিধস হতে পারে পাহাড়ি এলাকায়। তবে দুর্যোগ মোকাবেলায় ৪,০০০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখাসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সাতক্ষীরা থেকে একদম চিটাগাং পর্যন্ত একদম এটা এফেক্টেড হওয়ার সম্ভাবনা, এবং কক্সবাজারে তো আরও যেহেতু প্রচুর বৃষ্টি হবে সেখানে তো বাড়তি ভূমিধসের সম্ভাবনা রয়েছে। চিটাগাং কক্সবাজার ৬ নম্বর বিপদ সংকেত, আর মোংলা পায়রাপটে ৭ নম্বর। প্রায় ২৪ ঘন্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রোববার ভোর নাগাদ আঘাত হানতে পারে উপকূলীয় অঞ্চলে, যার ফলে তৈরি হতে পারে ৭ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। ঝড়ের গতিপথ কিছুটা পরিবর্তিত হয়ে ভারতের পশ্চিমবঙ্গ উপকূল থেকে সরে বাংলাদেশ উপকূলের দিকে ধাবিত হচ্ছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খেপুপাড়ার নিকট দিয়ে এটা অতিক্রম করার সম্ভাবনা আমরা দেখতেছি আগামীকাল ২৬ তারিখ রাতে। যেহেতু এটা সাগরের একদম মধ্যভাগ দিয়ে আসতেছে, সুতরাং এটার ডানে বামে চতুর্দিকেই শক্তি সঞ্চয় করার জন্য যে পরিবেশ সেটা এখানে রয়েছে। সুতরাং আরও শক্তি সঞ্চয় করে এটা আপনার সিভিয়ার সাইক্লোনও হওয়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলে মাইকিং ও লিফলেট বিতরণ করে সতর্ক বার্তা প্রচার করছে প্রশাসন। নিরাপদ পদাশ্রয়ে থাকার জন্য বলা যাচ্ছে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে কথা বলছি মোংলা প্রতিনিধি আবু হোসাইন সুমনের সাথে। সুমন, মোংলার ঝড়ের প্রভাব কেমন, আর সাধারণ মানুষকে রক্ষায় সরকার কী উদ্যোগ নিয়েছে জানাবেন? নাজনীন, রাতে যখন ৭ নম্বর বিপদ সংকেত জারি হয় মোংলা বন্দরে, এরপর থেকে কিন্তু মোংলা বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব যে অ্যালার্ট 3 সেটা জারি করে বন্দরের যে বিদেশি বাণিজ্যিক জাহাজগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ বন্ধ রয়েছে। যার ফলে বন্দরের যে বিদেশি জাহাজগুলো রয়েছে তার পণ্য ওঠানামা এবং পরিবহনের কাজ বন্ধ রয়েছে এই মুহূর্তে, এবং বিদেশি যে জাহাজগুলো রয়েছে এছাড়া বন্দর কর্তৃপক্ষের নিজস্ব যে নৌযানগুলো সেগুলো নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। আর এই যে গভীর সাগরের যে নৌবাহিনী এবং কোস্টগার্ডের যে জাহাজগুলো থাকে সেগুলো উঠে এসেছে, সেগুলো বন্দরের জেটি এবং কোস্টগার্ড নৌবাহিনীর নিজস্ব জেটিতে অবস্থান করছে। আর এখানে সারাদিনই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, বিকাল এবং সন্ধ্যায়ও এখানকার আবহাওয়া অনেকটা ভালো ছিল, কিন্তু রাত যত বাড়ছে ততই কিন্তু এখানে বাতাসের তীব্রতা বাড়ছে এবং মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া এখানকার যে এখন আবহাওয়া তাতে যে নদীর যে পানি এখন যে জোয়ার হচ্ছে, এই জোয়ারে কিন্তু নদীর পানি স্বাভাবিকের তুলনায় ১-১.৫ ফিট বেড়েছে, এবং রাতে যে জোয়ার তাতে আরো বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া এখানে যে সব প্রশাসনের পক্ষ থেকে এখানে যে ১০৩টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, এবং ১০৩টি যে আশ্রয় কেন্দ্র এগুলো রাতে ৭ নম্বর বিপদ সংকেত জারি হওয়ার পর থেকেই এগুলো খুলে দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো মানুষই এই আশ্রয় কেন্দ্রমুখী হননি, কারণ এখানে এই রোমেলের যে প্রভাব সেই প্রভাবে এখনো কিন্তু সেভাবে ঝড় বৃষ্টি শুরু হয়নি। হালকা বাতাস রয়েছে এবং মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এখানে সুন্দরবনের যে দুর্গম যে ফরেস্টের বন বিভাগের যে ক্যাম্পগুলো রয়েছে সেখানকার বন বিভাগের কর্মীদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তো এই ছিল মোংলা থেকে সর্বশেষ নাজদিন।
জানছিলাম মোংলা থেকে ঝড়ের খবর। এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের কারণে কলকাতা বিমানবন্দরে ২১ ঘন্টা বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতা দেওয়ার পর বিমান ওঠানামার করণীয় ঠিক করতে বৈঠকে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ। বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় রোববার দুপুর ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে, কারণ ওই সময় কলকাতায় দমকা হাওয়া এবং প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতার শ্যামপ্রসাদ মুখার্জি বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে অন্য এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বাংলাদেশকে বিপথে নেওয়ার চেষ্টা করেছিল ৭৫-এর খুনিরা। শনিবার দুপুরে গণভবনে বুদ্ধ পূর্ণিমা ২০২৪ উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, সবাই সব উৎসবে যোগ দেয়, এটাই বাঙালির সৌন্দর্য, এটাই ধর্মনিরপেক্ষতা। তবে কিছু কিছু গোষ্ঠী এটাকে ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে উল্লেখ করে সরকার প্রধান বলেন, ধর্ম বর্ণ বলে কোনো কথা নেই, জনগণের জন্য কাজ করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। প্রতিটা ধর্মের জন্য কল্যাণ ট্রাস্ট করে দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষাটাও অনেক গুরুত্বপূর্ণ। কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের তদন্তে ভারত যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার সকালের মধ্যে ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে ৩ সদস্যের টিম ঢাকা ছাড়বেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এদিকে আনার হত্যার মূল রহস্য এখনও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তবে ডিবি প্রধানের দাবি, খুব শীঘ্রই খুলবে হত্যার রহস্যজট। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হয়েছেন এমন খবরের ৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার লাশের হদিস মেলেনি। হত্যার পর তার লাশ টুকরো করে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ফেলে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, এমন দাবি করা হলেও এখন পর্যন্ত এরও কোনো কুলকিনারা করতে পারেনি দুই দেশের তদন্তকারীরা। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, এখনও জানা যায়নি হত্যাকাণ্ডের মূল রহস্য। তথ্য উদ্ঘাটনে দুদেশের গোয়েন্দারা একযোগে কাজ করছে। কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে স্পেসিফিক রিজনটা তো আমরা এখনো বলতে পারছি না। অনেকগুলি কারণ থাকতে পারে, সেখানে তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে, টাকা পয়সার লেনদেন, আর্থিক বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে। এটা কেন হয়েছে এটা একটু তদন্ত সাপেক্ষে বলা যাবে। আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশে গ্রেফতার ৩ সন্দেহভাজনকে ভারতীয় গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছে জানিয়ে ডিবি প্রধান জানান, বাংলাদেশ থেকেও ঘটনা তদন্তে 3 সদস্যের তদন্ত টিম ভারত যাবে। কলকাতার একটা টিম কাজ করছে, যারা 4 সদস্যের, তাদের কাজও এখনো শেষ হয় নাই। ওদের কাজটা শেষ হলেই আমরা আমাদের 3 সদস্যের একটা দল আমরা জিও পেয়েছি। আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের সাথে কথা বলবো। স্যারের সাথে কথা বলে এটা আজকে রাতেও হইতে পারে অথবা কালকে ভোরেও হতে পারে। এমপি আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই দেশের পুলিশ নিশ্চিত হলেও কেন হত্যা মামলা দায়ের করা হয়নি বিষয়টি নিয়ে জানতে চাইলে ডিবি প্রধান জানান, ঘটনাটি কলকাতায় ঘটেছে, তাই সেই দেশে হত্যা মামলা দায়ের হয়েছে। আমাদের দেশে এই ঘটনাটা ঘটে, আমরা শুধুমাত্র 364 একটি মামলা রুজু হয়েছে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, অন্ধকার জগতের সহায়তায় বর্তমান সরকার ক্ষমতায় টিকে আছে, যার প্রতিচ্ছবি হচ্ছে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। গয়েশ্বর আরও বলেন, সাবেক সেনাপ্রধান ও পুলিশ প্রধানের কর্মকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না, তাদের কোনো বিচার হবে না বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এদিকে আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রশ্ন রাখেন, কিভাবে আনোয়ারুল আজিমের মতো একজন ব্যক্তি সংসদ সদস্য হতে পারেন? দুর্বৃত্তরাই এখন নেতা হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। এখান থেকে
জনগণের মাথার উপর, আপনার সরকারের মাথার উপর পড়ছে। আজিজকে অপরাধী করলো কে? আর বেনজিকে এত অর্থ উপার্জনের জন্য সুযোগ সুবিধা কে দিল? অন্ধকার জগতের সহযোগিতা নিয়ে তিনি 16-17 বছর কলকাতার সাংবাদিক, এখানকার সাংবাদিকরা যা বলছে প্রশাসনের ভাষাটা সাথে আমি খুব একটা মিল পাই না। অন্ধকার জগতের এটা একটা প্রতিচ্ছবি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মানবতা, সাম্য আর দ্রোহের আবহে কবির জয়গান গেয়েছে বাংলাদেশের মানুষ। নজরুলের জন্মবার্ষিকীতে জাতীয় ছুটি ঘোষণার দাবি করেছে তার পরিবার। শনিবার রাজনৈতিক, সামাজিক ও একাধিক সাংস্কৃতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির মাজারে ফুল দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জানান। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। দ্রোহ, প্রেম, অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধায় ভালোবাসা জানান সামাজিক সাংস্কৃতিক সংগঠন, নজরুল সঙ্গীত শিল্পী ও গবেষকরা। কবির ১২৫তম জন্মবার্ষিকীতে ঘুরে ফিরে আসে তার সাহিত্য সম্ভার বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার আহ্বান নিয়ে। আমার একটা আবেদন থাকে যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটিটা ঘোষণা করা হোক। নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ, সেই রচনাবলী যেন অবিলম্বে, আমি প্রতি বছরই বলি, অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। দুস্তরপাড়া 12 হয়ে এই গানটি যেন জাতীয় পর্যায়ে ব্যবহার করা হয়। সকল সম্প্রদায়কে তিনি সমান চোখে দেখতেন, সমান শ্রদ্ধাবোধ তার ছিল। তো এই যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তিনি সেই সময় বলে গেছেন। আমরা জানি যে এই সময়ে এসে আমাদের মধ্যে যে হিংসা বিদ্বেষ, এই বিষয়গুলো তিনি দেখলে তিনি আরো কষ্ট পেতেন। এ যুগেও কবির গান, কবিতা ও সাহিত্য প্রেরণার উৎস সাধারণের মনে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন স্বাধীনতার প্রেরণা। আমাদের প্রেরণার উৎস ছিলেন কবি নজরুল, যার কবিতা, যার গান স্বাধীনতা ও স্বাধিকার সংগ্রামে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নজরুলের দ্রোহের প্রেরণায় গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম চলছে। নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করছে প্রতিবাদের জন্য, যে প্রতিবাদের ভাষা তিনি অত্যন্ত শৈল্পিক নৈপুণ্যে দিয়ে গেছেন, সেই প্রতিবাদের ভাষায় আমরা রপ্ত করে আমরা আজও গণতন্ত্র ফেরানো, মত প্রকাশের স্বাধীনতা ফেরানো, আমাদের সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা, এর জন্য যে আমাদের লড়াই, সেই লড়াই আমরা অব্যাহত রেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক নানা সংগঠন দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। এমবিবিএস ভর্তিতে অটোমেশন পদ্ধতির কারণে বিপাকে পড়ছে দেশের সব বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী সহ কলেজ কর্তৃপক্ষ। আর এই সমস্যার সমাধান প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি স্বাস্থ্য শিক্ষার মান উন্নয়ন এবং ভর্তি প্রক্রিয়ায় চলমান শিক্ষার্থী সংকটের চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি কথা বলেন। অনুষ্ঠানে অংশ নিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসকদের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খান অভিযোগ করেন, বাস্তবতা বিবেচনা না করে চাপিয়ে দেয়া অটোমেশন পদ্ধতির মাধ্যমে বেসরকারি মেডিকেল কলেজ সেক্টর ধ্বংস করার নীল নকশা চলছে। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করতে হবে। কোনোভাবেই কারো পক্ষ নেওয়া যাবে না। কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শনিবার বিকেলে দিনাজপুর জেলা স্কুলের হলরুমে দিনাজপুর সদর, খানসামা ও চিরির বন্দর উপজেলার প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এসব কথা বলেন। দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। কোনোভাবেই ভোটের কাউকে সিল মারতে দেবেন না, নিজেও পারবেন না, আপনার
সহকারীরাও মারতে, তাদেরকেও মারতে দিবেন না, কাউকে সিল মারতে দিবেন না। এই সিল যদি কেউ মারেন আমরা কিন্তু এটা কিন্তু দেখতে পাই, যদিও আমাদের সিসি ক্যামেরা নেই, তারপরে কিন্তু আমাদের নলেজে চলে আসে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।